বাংলাদেশের একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমি মজিদ মোহাম্মদ শাহরিয়ার শপথ নিতে যাচ্ছি যে আমি মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা পোষণ করব। বাংলাদেশের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকব। আমি ভোক্তার অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় সর্বোচ্চ আন্তরিক থাকব। ভোক্তা অধিকার বিরোধী সকল কার্যক্রম থেকে নিজে বিরত থাকব। একই সঙ্গে আমার পরিবার, আত্মীয় স্বজন ও নিকটজনদের বিরত রাখতে চেষ্টা করব। ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকল বৈধ উদ্যোগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকব। আমি আমার পরিবার ও পরিচিতদের মাঝে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে আন্তরিকভাবে কাজ করব। স্বেচ্ছায় আন্তরিকতার সাথে শপথ করলাম। আমি শেষে আরেকটা লাইন বলি, এ হোক আমার নিজের সাথে নিজের দৃঢ় অঙ্গীকার, ওয়াদা। ধন্যবাদ সবাইকে। কঠিন হয়ে গেল নাকি? আমি আমার বক্তব্যে যাই। আমি প্রথমে একটু বলে নিই, করোনার সময় আমার যে হসপিটালে ছিলাম, আমার চোখে এফেক্ট হয়েছে। চোখের অবস্থা খুব খারাপ। পলাশে যখন বললাম তুমি পড়ে দাও, আমি এমনি সম্পত্তি, ও বিশ্বাস করেনি যে, কিন্তু আমি চলি। অনেকগুলো বাধা থাকে, শারীরিক অনেক প্রতিবন্ধকতা থাকে, কিন্তু চলার যে পথ বন্ধ করা যাবে না। আমি তোমাদের একটি স্বপ্নের কথা বলি, সবাই একটু মন দিয়ে শোনো। শিক্ষার্থীদের আমি তুমি করে বলছি, অনুমতি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, বিমান আবিষ্কার করেছে কে? রাইট ভাতিরা। তারা কি দেখি বিমান আবিষ্কার করেছে? শুধু পাখি দেখে তারা বিমান আবিষ্কার করেছে? হ্যাঁ, আচ্ছা, এবার আমি একটু ফর্মাল বক্তব্য দিব না, আমি একটু একাডেমিক দিই। হ্যাঁ, একজন লোক প্রতিদিন গ্রামের বাজারে যেত, একটা পাখি কিনতো, কিনে ছেড়ে দিত। এখন এইভাবে 1-2 বছর দেখার পরে সবাই ভাবলো আরে লোকটা পাগল নাকি। লোকটা কি করতো, একটা পাখিকে নিয়ে ছাড়লো। পাখি প্রথম যখন ডানা যেটা ঝাপটা দেয়, সে এটা রিসেট করতো, ওই দিন শেষ, পাখিতে ওটা দিয়ে চলে যায় নাকি। এভাবে লোকটা 1-2 বছর শুধু পাখির ছবি আঁকে, আশেপাশে বাজারে যতজন তাকে দেখে ভাবে যে পাগল। এই পাগলের যে লেখা ডায়েরি, সেই ডায়েরি থেকে কিন্তু বিমান আবিষ্কার হয়েছে। এই পাগলের নাম হলো লিওনার্দো দা ভিঞ্চি। মোনালিসা ছবি কার আঁকা আমরা সবাই জানি সেটা, কিন্তু বিমান আবিষ্কারের পিছনে রাইট ভাতৃরা যেটা দেখে দেখে তারা শিখেছেন, ফলো করছেন, সেটা হলো স্কেচটা দেখে দেখে। সেখান থেকেই কিন্তু বিমান আবিষ্কার হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা কাজের পিছনে কিছু কিছু মানুষ থাকতে হয়। আমি ব্যক্তিগতভাবে আগে বলি, আমার এই সংগঠনের সাথে ইনভলভমেন্টের কাহিনীটাই বলি। ভোক্তা অধিদপ্তরে আমি অনেকদিন ছিলাম, অনেকেই জানো হয়তো, 5 বছর 10 মাস ছিলাম। আমি ঢাকা টিডি ছিলাম এবং পরিচালক প্রশাসন অর্থের অতিরিক্ত দায়িত্বে ছিলাম। সেখানে আমি একটা বিষয় ফিল করতাম, আমাদের যদি ইয়াং জেনারেশনের মাধ্যমে সচেতনতা না আসে, তাহলে এগুলো আসলে দেশের মানুষের জন্য যে প্রকৃত উপকার, ভোক্তার অধিকার সংরক্ষণ, সেটা হবে না। তখন ভেবেছিলাম যে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে কনজিউমার ক্লাব করা। এইটা নিয়ে আমি 2-1টা জায়গায় নিজে নিজে মিটিং করেছি। মিটিং করার সময়, 1-2টা মিটিং করার সময় পলাশের সাথে দেখা। পলাশ আইডিয়াটা নিয়ে আসলো, অফিসে আসলো। অফিসে আসার পর পলাশের সাথে কথা বলি। আমি দেখলাম
আমার যে চিন্তন আর পলাশের যে কার্যক্রম একই। ইন্নামা আনু বিনিয়া, নিয়তের উপর বরকত। তখন আমি ভাবলাম পলাশকে আমরা যদি অফিসিয়ালি সাপোর্ট দিই, আমাদের এই ভুক্ত অধিকার আন্দোলন এগিয়ে যাবে। সাপোর্ট দিতে গিয়ে প্রথম অনেকগুলা একটা বিষয় বলি যে একটা চাপ থাকে, আমরা অনেক চাপ সয়েছি। পলাশ মাঝে মাঝে হাসতো, অনেক চাপ সয়েছি। চাপ সইলেও আমরা কিন্তু আমাদের কাজ করে যাচ্ছি। আমি সবসময় বলি বাংলাদেশের ভুক্ত অধিকার সংরক্ষণে আমি সবসময় একজন নিবেদিত প্রাণ কর্মী। বাগানে একজন মালিক যেমন বাগানের ঘাস পরিষ্কার করলো, গাছের গোড়ায় পানি দিল, যত্ন নিল, একদিন সেই গাছে ফুল বা ফল হয়, আমি নিজেকে সেরকম একজন মালির মতো ভাবি যখন যেই কাজে যাই। তো ভুক্ত অধিকার সংরক্ষণে এই কার্যক্রমে পলাশ আমরা অনেক কাজ করেছি। যখন পলাশ বললো যে ভাই ইয়াংদের নিয়ে আমরা, তখন সে সিসিএস এর একটা প্রোগ্রামে আমরা একটা ইয়েতে কথা বলেছিলাম। তারপর পলাশের অনেকগুলো প্রোগ্রামে আমি গিয়েছি, নিজে গোপালগঞ্জেও গিয়েছি, আমরা বড় একটা মিটিং করেছি। তো সেখানে গিয়ে আমরা যেটা দেখেছি, বিশেষ করে তরুণদের সাথে আমার একটা অবজারভেশন উঠে এসেছে। কি অবজারভেশন? যে বড় বড় বক্তৃতা ভুক্ত অধিকারের সাথে কথা বলতে গিয়ে আমরা সেখানে কৃষ্টি কালচার সম্পর্কে কথা বলি। আমি দেখেছি আমার দেশের যে সংস্কৃতি, লালনের গান অনেকে জানে না, রবীন্দ্রনাথের গান জানে না, নজরুলের গান জানে না। তারা এখন গ্লোবাল বেসিসের মধ্যে ঢুকে ঢুকে তারা সারা বিশ্বের কোরিয়ান যে ড্রামা, এগুলো সবগুলা মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস সবার নাম মুখস্থ, সবার ম্যাক্সিমামই। যেমন হিন্দি সিরিয়াল থেকে আমাদের একটা মানে এখানে ডাইভার্সিফিকেশন যেটা বলে সেটা হয়ে গেছে ওই ধরনের মুভিতে। কিন্তু আমি কেন জানবো না আমার নজরুলকে, রবীন্দ্রনাথকে, কিংবা আমার যারা অন্য এই দেশের আছেন। পল্লীকবি জসীমউদ্দিনের বাড়িতে আমি গিয়েছি, শিলাইদহে গিয়েছি, কাজী নজরুল ইসলামের নিজের অঞ্চল যেগুলো উনি ছিলেন সেগুলোতে গিয়েছি। তো সবগুলোতে গিয়ে একটু খোঁজার চেষ্টা করেছি তারা কিভাবে এই সুর, এই প্রকৃতি তাদের থেকে আসে। এইভাবে ঘুরতে ঘুরতে সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, জেন্টলম্যান এগ্রিমেন্ট বলি যে 1 2 3 বলার পরে সবাই একটু চুপ থাকবে। আমি কিছু কথা বলবো 15 থেকে 20 মিনিট, যেটা তোমাদের জীবনে কাজে লাগে। আমি 1 2 3 বলি, সবাই একটু চুপ থাকে। 1 2 3। আমরা শিখি 3 ভাবে। আমার সাথে সবাই বাম হাতটাই ভেবে উঠাও, বলো শিক্ষা, দীক্ষা, অভিজ্ঞতা। হাত নাম। শিক্ষা হলো আমরা যারা পড়ালেখা করি, কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, তারা হলাম শিক্ষা লাভ করি, একাডেমিক শিক্ষা বলা হয়। আর দীক্ষা হলো আমাদের নবীজি কি কোথাও স্কুল কলেজ পড়ালেখা করেছেন? কাজী নজরুল কি আমাদের মতো অনার্স মাস্টার্স করেছেন? গৌতম বুদ্ধ করেছেন? করেন নাই। তারা দীক্ষা লাভ করেছে। দীক্ষা হলো গড গিফটেড যে জ্ঞান, আল্লাহর দান। ঐশ্বরিক জ্ঞান বলি না, সে ঐশ্বরিক জ্ঞান তাদের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন, অর্থাৎ সিক্স সেন্সের মতো। তারা কিন্তু সেই বোধ থেকে, যেমন কারারই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশার বেদি, ওরেও তরুণ নিশান বাজাতের প্রলয় বিচান। এই যে শব্দগুলা, এই শব্দগুলা কি সুন্দর, প্রত্যেকটা শব্দই তো রক্তের মধ্যে একটা ড্র তৈরি করে নাকি? এই শব্দ কি আমাদের মতো এই মাস্টার্স পাস করে বা মানে আমির যে ইয়েগুলো পাস করে কি দাখিল সম্ভব? সম্ভব না। এগুলো গড গিফটেড। সেই জন্য বলি শিক্ষার পাশাপাশি হলো দীক্ষা। আর একটা কথা বলা হয় যে, আমার সাথে সবাই বলো, এক্সপেরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার। অভিজ্ঞতা হলো সবচেয়ে বড় শিক্ষক। ভুক্ত অধিকারে থাকতে একবার শ্যামবাজারের অভিযানে গিয়েছিলাম। সেখানে একজন ব্যবসায়ীকে পেয়েছিলাম, 48 বছর বয়স। আমি ওনাকে বলেছিলাম, মুরব্বী, আমি তো আপনার ছেলের বয়সী, আজকে আমি আপনার ছাত্র, আপনি আমার শিক্ষক। বলছি কি বলেন? উনি স্যার ধরে বলছিল কি বলেন? আমি বলছি না, আপনি এইভাবে বলেন না, আমি আজকে আপনার ছাত্র, আপনি আমার শিক্ষক। কোন অর্থে? আপনি যে চালের পেঁয়াজের বাজার কিভাবে বাড়ে, কিভাবে কমে, কোথায় গোবর বুঝো তো সবাই না, ফাঁকটা কোথায় আমাকে আজকে একটু বুঝাবেন, যাতে আমরা কাজ করব, কেউ সংক্ষুব্ধ হবে না, একই সাথে কেউ অনিয়ম করবে না, কেউ তেড়ে এসে মারতে আসবে না, না প্রবণতাটাও থাকবে না। তারপর উনি বললেন, স্যার একটা মিটিং দেন। আমরা মিটিং দিলাম। তখন সেদিন তিনি আমাকে বাজার সম্পর্কে বুঝালো, পেঁয়াজের সাথে আর কিন্তু আমাদের যেগুলা এই বিভিন্ন বাজারের যে পণ্য সেগুলা সম্পর্কে। তখন দেখলাম ওনার অভিজ্ঞতা যেটা, এটা কয়েকটা ডিগ্রি দিয়েও কিন্তু এগুলা অর্জন হয় না।
সেজন্য বলেছি মানুষ শিখে তিনভাবে: শিক্ষা, দীক্ষা, অভিজ্ঞতা। আর একটা ডানার তোলা সবাই বলো: জানা, জ্ঞান, প্রজ্ঞা। আর তামর সবাই জানাটা মানুষ জানে কিভাবে? একটা গবেষণায় এসেছে 83% শিশু জানে দেখে দেখে। আমরা মানুষ সবচেয়ে বেশি জানি দেখে দেখে, আর এর পাশে শুনে শুনে জানি, কিছুটা চলতে চলতে জানি। এই জানাটা যখন আমাদের একটা স্টেজে আছে, অনেক বেশি হয়, তখন সেটা হচ্ছে জ্ঞানের পর্যায়ে। এই জ্ঞানের পর্যায় থেকে প্রজ্ঞাবান সবাই হয় না। এখানে অনেকে প্লেটোর বইটা পড়া হয়েছে না, অ্যারিস্টটলের? হ্যাঁ, পলিটিক্স। হ্যাঁ, প্লেটোর কথা তিনি বলেছেন। প্লেটো বলতেন রাষ্ট্র চালাবে দার্শনিক রাজারা। দার্শনিক রাজা কারা হবে? শুধুমাত্র প্রজ্ঞাবানরা। এই জন্য জানা, জ্ঞান, প্রজ্ঞা, এই প্রজ্ঞাবান সবাই হতে পারবো না, আমরা সবাই হতেও পারবো না, কিন্তু একজন না দুইজন সবসময় থাকে। এখন দেখো, দুই হাতে ব্যবহার করো, এই যে ধরো এই প্রজ্ঞাটার পর্যায়ে যদি নিজেকে নিতে পারো, আর যদি এখানে অভিজ্ঞতার সমন্বয় হয়, এটা হলো সুপার ডুপার। কিংবা এই জ্ঞানের সাথে যদি আমাদের দীক্ষা নাই, ধরো আমরা কেউ দীক্ষিত না, এই জ্ঞানের সাথে অভিজ্ঞতা বা শিক্ষা যদি আমরা সমন্বয় করতে পারি, তাহলে আমরা হবো সুপার। আর এই জানার সাথে আমরা যদি একটিকে সন্নিবেশ করতে পারি, তাহলে হবো আমরা চলার জন্য কোনো মতে। এখন আমরা কি চলার জন্য কোনো মতে? অবশ্যই না, আমরা আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলছেন আমরা সৃষ্টির সেরা জীব। এই সৃষ্টি তত্ত্ব চলাফেরা নিয়ে কিছু মতবাদ আছে, একটি জাবরিয়া, একটি কাদেরিয়া, আর একটি মুতাজিলা। জাবরিয়া মতবাদ বলতো আল্লাহ আমাদের সৃষ্টি করে দিয়েছেন, আল্লাহ যেভাবে বলে দিয়েছেন আমরা সেভাবে চললাম। আমি যদি এমনি করে হাত তুলি আল্লাহর ইশারায়, আমি যদি ঘুমাইতে যাই আল্লাহর ইশারায়। তখন আরেকটা সম্প্রদায় এসেছে কাদেরিয়া মতবাদ, তারা বলছে না না, আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, এরপর আমি আমার ইচ্ছা মতো করি। আমরা একটা কথা বলি না, হায়াত, মউত, রিজিক, বিয়ে শাদী আল্লাহর হাতে। কাদেরিয়ারা যেটা বলেছেন, তারা এভাবে বলছে না, সবকিছুই আমাদের হাতে। তখন এই সাংঘর্ষিক যে আইডিওলজিক্যাল, আইডিওলজি যেটা আর কি আদর্শগত, এই সংঘর্ষ থেকে একটা নতুন সম্প্রদায়ের উদ্ভব হচ্ছে, সেটা হলো মুতাজিলা। মুতাজিলা তারা বলেছে আল্লাহ আমাদের সৃষ্টি করে দিয়েছেন, একই সাথে আল্লাহ বুদ্ধি দিয়েছেন। কিছু বিষয় আল্লাহ তার হাতে রেখে দিয়েছেন স্রষ্টা, আর কিছু বিষয় মানুষকে দিয়েছেন, এবং মানুষকে নাম দিয়ে দিয়েছেন আশরাফুল মাখলুকাত, তুমি তোমার মতো সর্বোচ্চ চেষ্টা করো। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সারাদিন অনেক আলোচনা করি, আমরা নিজে যতটুকু না ভাবি নিজেকে নিয়ে, আমরা পরচর্চা করি বেশি। অথচ যেমন আমি মুসলমান বাবা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মে কেউ আছে, তার ধর্ম এটা উল্লেখ আছে, যেমন গীবত করা, মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা একই কথা, কোরআন শরীফে আছে, বাইরে না। কিন্তু আমি প্রতিদিন কয়জনের গীবত করি সেটা আমি একবারও ভাবি না। কেন আমি আরেকজনকে নিয়ে গীবত করব? যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে, সে বিশ্বের সবাইকে ভালোবাসতে পারে। একটু সিরিয়াস আলাপ করে ফেললাম না? এবার একটা কৌতুক করি, অনেকে অর্ধেক শুনেছ, পরেরটা শুনো। সিরিয়াসের মাঝে আবার একটু হাস্যরস শুনে, তখন পরে সিরিয়াসনেসে মনোযোগ করবে। এক ছাত্র ছিল দুষ্ট, হয়তো আমার মতো কিংবা তোমাদের মতো। স্যার তাকে রচনা লিখতে দিয়েছেন কুমির। সে লিখলো, আমাদের বাড়ির পাশে একটি নদী আছে, নদীতে আমরা গোসল করতাম, আমরা অনেক সাঁতার কাটতাম। একদিন সাঁতার কেটে এসে পাড়ের উপর দেখি, পাড়ের উপরে সবুজ ঘাসের মধ্যে একটা কুমির, সূর্যের আলো পড়ছে, কুমিরটার চামড়া চকচক করছে, কিন্তু ওর চামড়াগুলো অনেক কালো, শুধু খাস কাটা খাস কাটা খাস কাটা। সে প্রথম পাতায় গেলে খাস কাটা লিখছে, পরে 4 পাতা সব খাস কাটা লিখেছে। স্যার তো এটা দেখে, এটা কি রচনা হলো? বলছে স্যার আমি তো কুমিরই লিখছি। আপনি কুমির লিখতে বলেছেন, আমি কুমিরই লিখছি। স্যার বললো তো দুষ্ট, দাঁড়াও একটু ট্রিটমেন্ট দিই। তখন তাকে গরু রচনা লিখতে দিচ্ছে। সে গরু রচনা লিখলো। আমাদের বাড়িতে অনেকগুলা গরু আছে, গরুগুলা বাবা দেখে, মাঝে মাঝে আমি স্কুল থেকে এসে বাইরে নিয়ে যাই, মাঠে ঘাস খায়, বাছুরগুলোকে নিয়ে দৌড়াদৌড়ি খেলা করি। আমাদের সংসারের যে আয় উপার্জন, গরুর দুধ বিক্রি করা হয়, এভাবে দিন আমাদের হয়ে যাচ্ছে। কিন্তু একদিন একটা সমস্যা হয়েছে, আমি গরুর বাছুরকে নিয়ে গেছি মাঠের মধ্যে, পাশে যে নদীটা ছিল সেখান থেকে একটা কুমির খপ করে বাছুরের পা ধরে কামড় দিয়েছে। এত বড় কুমির, চামড়া শুধু কালো আর খাস কাটা। স্যার তো পড়লো মন মুশকিল, কিরে এই দেখি খাস কাটার মধ্যে আছে। এবার স্যার বলে, আচ্ছা তোমার নদী দিয়েই তো তোমার সব আসে, কুমির, তোমার কুমির এবার দেখাচ্ছি। স্যার তাকে রচনা দিয়ে দিল পলাশীর যুদ্ধ। এখন সে লিখলো, বাংলা বিহার স্বাধীনতা মহান অধিপতি নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে পরাজয় বরণ করেন।
পলাশীর যুদ্ধ আমাদের যে জাতির ইতিহাসে একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। সেখানে তার যে প্রধান সেনাপতি মীর জাফর, তিনি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, ইংরেজদের সাথে হাত মিলেছেন। সত্যিকার অর্থে বলতে কি, নবাব সিরাজউদ্দৌলা নিজেই খাল কেটে কুমিরে এনেছিলেন। সেই কুমিরটা হলো কালো আর খাস কাটা। এখন বলি, এটা আমি কেন বললাম, আমরা প্রত্যেক বিষয়ে অনেক সিরিয়াস হয়ে যাই। আমরা যদি অল্প অল্প নিই তখন এটা থাকি। আমার একটা আবার আমরা 1, 2, 3 চলে যাই। জেন্টলম্যান এগ্রিমেন্ট 1, 2, 3 আমরা একটু কথা বলবো না কি? হ্যাঁ, এখন বলি। তাহলে আমরা যে এইভাবে চলছি ফিরছি, আমরা সবাই একটা স্বপ্নের পথে, সবাই, ইচ এন্ড এভরিওয়ান। আমার মা কি আমাকে নিয়ে স্বপ্ন দেখেননি? আমার বাবা কি দেখেননি? আমি তো বলি 100 বার মায়ের পরে একবার বাবা। কেন? মায়ের গর্ভে আমরা যেভাবে থাকি, এই কষ্ট পৃথিবীর আর অন্য কেউ করতে পারে না। এই জন্য আমাদের মায়েদের, আমাদের কন্যাদের, আমাদের যারা মানে মাতৃত্ব থেকে দাদি হচ্ছেন, যে আমরা ওই পরিবারে তাদের প্রতি কতটুকু যত্নশীল আমরা একটু ভাববো। কারণ একজন যদি হেলদি মাদার থাকে, একটা জেনারেশন হেলদি হয়ে যায়। নেপোলিয়ন বলেছিলেন কি, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি বলি কি, আমাকে একজন হেলদি মা দাও, হেলদি, তখন একটা হেলদি নেশন পাবো। হেলদি নেশনের অর্থ কি একটু শুনো। কালকে আমরা কথা বলছিলাম, সেখানে মাদক দ্রব্যের অতিরিক্ত মহাপরিচালক আমার ব্যাচমেট ছিলেন। সেখানে আমরা আলাপ করতে করতে সে এক পর্যায়ে ইয়াবা নিয়ে কথা বললো যে 70% তরুণ, যারা যুবক, তরুণীরা, যুবকদের অ্যারাউন্ড 70% নাকি ইয়াবায় আক্রান্ত হয়ে যায়। ইয়াবায় যখন আক্রান্ত হয় তখন 5 থেকে 6 বছরের মাথায় তার ব্রেইন কলাপস করে, সে ঠিক মতো ভাবতে পারে না। 10 থেকে 15 বছর পরে অনেক মারা যায়। আমরা এখন দেখি না অনেক ইয়াং ছেলে মারা যাচ্ছে, দেখো না, শোনো না? এর পিছনে এই কারণ পকেটের মধ্যে রেখে দিয়ে কেউ তো টের পায় না। প্রথম ভাবে আমি এটা নিয়ে গেলাম, নিয়ে আমি যে ইয়ে করলাম। ইয়াবা কারা আসক্ত আমি একটু জানিয়ে যাই, তাহলে এটা তোমাদের কাজ লাগবে। ইয়াবায় যারা আসক্ত হয়ে যায়, তারা অ্যালকোহল কিংবা সফট ড্রিঙ্কসের প্রতি তাদের আসক্তি থাকে না। একটু খেয়াল রাখো, ওটা তো লিকুইড, তারা শুষ্ক এই ইয়াবাগুলা। তখন সে বললো, আমার ছেলেকে আমি এখন কোকটো খাইতে দিলাম, এটার প্রতি তার টেন্ডেন্সি থাকলে সে অন্য গুলাতে যাবে না। এই কারণে আমাদের সিওবিতে যারা আছে, আমি সবাইকে অনুরোধ করব যে এই তরুণরাই পারে যে আমাদের একটা জেনারেশনকে ঠিক করতে। এবং আরেকটি ভয়াবহ কথা বললো, আগামী 10 বছরের মধ্যে 70% যে আমাদের জেনারেশনে একটা হঠাৎ করে একটা ইয়ে পড়বে, মানে জনসংখ্যার বৃদ্ধি হার কমে যাবে। কারণ তার সকল শারীরিক ও মানসিক ক্ষমতা কমে যাবে। সেই কারণে বলবো, আজকে পলা যেটি বললো, ভোক্তা হিসেবে প্রথম কাজ শুরু করতে হবে কোথায়? আমি সবসময় একটা কথা বলি, যে মানুষ ঘরে ঠিক, সে আল্লাহ দুনিয়া সব জায়গায়। এটা হলো প্রথম কথা। আমার ঘরে ঠিক, যদি আমরা এখানে আসছি, পলাশে যেমন বাবু আছে, ছোট আমার ঘরে আছে সবাই, ওরা তো একটু বড় হয়েছে, যে জুলফিকার আছে, এখন বাসাতে সবাই জ্ঞান করে, মেনমেন করে, বন্ধের দিনে গিয়ে কেন করে? কিন্তু কিছু কিছু মানুষ তো কাজ করে যেতে হবে। আমার একটা জিনিস ভালো লাগে, সবকিছু বাদ দিই, যে অনেক ব্যস্ততার মধ্যে, অনেক কিছুর মাঝে ওদের মতো পলাশ এই বিষয়গুলো নিয়ে পড়ে থাকে, এটা কজন পারে? আমি যখন যে কোনো এখনকার প্রজেক্টের বিষয়গুলো পরে বলছি তোমাদের, যখন যে ইউনিভার্সিটি যাচ্ছি, আমি ওকে ফোন দিয়ে ওদেরকে থাকতে পারো। রাজশাহী ইউনিভার্সিটি গিয়েছি, ওদের সাথে বসেছি। রংপুর ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, বসেছি। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, বসেছি। তো এইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অনেকগুলো ইউনিভার্সিটি আমার কাজ হবে। জাহাঙ্গীরনগরের সামনে যাবো, ঢাকা ইউনিভার্সিটি যাবো। সেখানে আমরা চাইবো আমাদের এই যে তরুণরা, তারা এই কাজগুলো করবে। আমি আজকে এখানে আসার আগে একটা লাস্ট 2টা প্রেজেন্টেশন আমি দেখেছি, সফট স্কিল। হোয়াট ইজ সফট স্কিল? অনেক মেধাবী তরুণ আছে যারা এত জানে, কন্টেন্ট তার এত ভালো, প্রেজেন্টেশন দিতে গেলে কথাই বলতে পারে। আমি তোমাদের জন্য বলি, আমাদের এই সামনে যে প্রশিক্ষণ আছে, এই প্রশিক্ষণ কিন্তু অনার্স পাস করা যারা থাকে তাদেরকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমি প্রতি ব্যাচে 3 থেকে 4 জন অবশ্যই যেন যেতে পারো, সেখানে ইন্টারভিউ ফেস করে আমি সেই ব্যবস্থাটা ইনশাআল্লাহ করবো। এইগুলো একটি। আরেকটি বিষয় হলো, আমাদের এই প্রজেক্টের আন্ডারে, আমার প্রজেক্টের নামটা বললে তোমরা বুঝতে পারবে সবাই, এটা হলো ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্প, ইংলিশে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ
অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্প ডিড বলে হাইটেক পার্কে। এখানে 4IR এর উপরে ট্রেনিং হয়। তোমরা যারা আইসিটি পারো কিংবা বাংলা, ইংরেজি বা অন্য সাবজেক্টের আইসিটি নিয়ে তোমরা কাজ করো, প্রোগ্রামিং শিখেছ, আমি অনুরোধ রাখবো পরের ব্যাচগুলোতে যখন ইন্টারভিউ হয় যে আমাদের পেজে আমি পলাশ করে বলবো সিসিএস এর পেজে দিয়ে রাখবে, সেই কোর্সগুলো একদম ফ্রি। 50,000 টাকার কোর্স বাইরে, সেখানে মাত্র 2,500 টাকা 5% নেওয়া হয় যাতে কেউ না ছাড়ে, এবং সার্টিফিকেট অনেকগুলো আছে বাইরে, ভ্যান্ডার সার্টিফিকেট। 4IR বিভিন্ন কোর্স, ধরো আমাদের যে টিমের ব্লক চেনে যারা কাজ করে ওদের প্রেজেন্টেশন থেকে আমার নিজেরও মানে আমাদের দেশে এই ধরনের অ্যাসেট আছে। ওয়েব ফ্রিতে তারা যে ধরনের কথা বললো, ভিন্ন ভিন্ন মেলা, আমি তোমাদের অনুরোধ করবো, রাজশাহীতে গিয়েছি, ওরা বললো ভাই 11টা 12টা পর্যন্ত কোনো কাজ থাকে না, আজারে বসে থাকে বলে না ধরুন। আমি মানুষকে সব কিছু দিই, একটা বিষয় দিই না। কেউ বলতে পারবে না কি কি দিই না? তাহলে এখানে সবাই না বলো। সেদিন আমাদের একটা ট্রেনিং এ, মেয়েদের ট্রেনিং এ বললাম যে সবাইকে সবকিছু দিই, একটা দিন দিই নাকি? হঠাৎ করে একজন ছাত্রী বললো স্যার আপনার ওয়াইফকে। আমি বললাম ওয়াইফকে তো দেওয়ার বিষয় নাই, তথ্য প্রযুক্তির যুগে ওয়াইফ যদি নিজে নিজে চলে যায় বা ওয়াইফ যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে এটি কি আমার দেয়া না দেওয়ার উপর নির্ভর করে? বলো না, নির্ভর করে। আমি সবাইকে বলেছি আমি সব কিছু দিই, ইভেন টাকা লাগলেও ধার দেনা করে দিই, বা কোনো প্রোগ্রাম করতে গেলে আমরা বড় ভাইদের বা পরিচিত জনদের কাছে খুঁজে নিই, যেমন জুলফিকারের মতো যারা ব্যবসায়ী আছে, যাই রিকোয়েস্ট করে কান্নাকাটি করে প্রোগ্রামের ব্যবস্থা করি। একটা জিনিস সেটা হলো সময়। আমি আমার প্রত্যেকটা সেকেন্ডকে সবসময় কাজে লাগানোর চেষ্টা করি, প্রত্যেকটা সেকেন্ড। আমি মনে করি আমার প্রতিটা সেকেন্ড মুহূর্ত যদি আমি কাজে লাগাতে পারি, ঘন্টা দিনের জন্য বছরের জন্য আমার অপেক্ষা করতে হবে না, আমার সেকেন্ডই আমাকে তৈরি করে দেবে। এখন সারাক্ষণ কি কাজ করবে? না, একসাথে আমি 4-5 কাপ চা খাই, চা খাওয়া আমার এই একটাই দোষ আছে, চায়ের অভ্যাসটা একটু বেশি। এই চা যখন খাই একসাথে 4-5 কাপ, হয়তো একটা লাল চা খেয়ে ফেলি, তখন হয়তো অনেক কিছু ভাবি, ভাবনাগুলা কি কি ভাবি তোমরা আমার সাথে বলো। সেই মানুষ বহু দূরে যায়, আবার বলো সেই মানুষ বহু দূরে যায় যে নিজের যত্ন নিজে করে। এরপর একটা, যে দেয় মন সে পায় ধন। আর সবচাইতে আমার জীবনের কোট যেটি, এটি আমরা জানি, কবিতায় পড়েছি, আমার সাথে সবাই বলো, পরিশ্রমে ধনানে ধর্ম আনে সুখ, আদর্শ দারিদ্র্য আনে পাপে আনে। এখন অন্য বিষয় যাচ্ছে, এটা কম্পিউটারে দেখো যে কি হয়, দুটো বিষয় আছে, একটা হার্ডওয়্যার আর একটা সফটওয়্যার। মন আমার দেহ গড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাই আছে, মন আমার দেহ গড়ি। দেখো, মন আমার দেহ গড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাই আছে। কে? মনকে বলে। দেহ গড়ি কি? দেহ। আর মনটা কি? চিন্তন। চিন্তনটাকে একবার ছোট্ট করে বুঝিয়ে দিই সবাইকে। সবাই চোখ বন্ধ করো, পলাশ খেয়াল করো, চোখ বন্ধ করেছি সবাই, সবাই চোখ বন্ধ করো। তোমাদের আজকে যে প্রেজেন্টেশন, মনে করলা যে এই প্রেজেন্টেশনের প্রথম যারা হয়েছে তাদেরকে পলাশ ভাই হয়তো দেশের বাইরে কোথাও পাঠানো বা দেশের মধ্যে একটা কোথাও পাঠানো, বিমানে দেওয়া, এটা ইটস এ গিফট ফর ইউ। বিমানে উঠলে পাইলট বললো সিট বেল্ট বাঁধেন, একটু পরে বিমান ছাড়বে। বিমান উড়াল দিল, মনে করলো থাইল্যান্ডে যাবে, 3.5-4 ঘন্টা পর পাইলট বললো যে আমরা থাইল্যান্ড চলে আসছি, সবাই সিট বেল্ট খুলেন। আপনারাও সবাই এবার অনুগ্রহ করে চোখ করেন। এখন শুনো, আবার 1, 2, 3। মনে মনে কি আমরা বিমানে উঠেছিলাম? কেউ দেখেছে? উঠেছিলাম তো, সত্য। তাহলে একটা এই মনটাই তো চিন্তা নাকি? মনে মনে তোমরা বলো, যদি আপনি কি আজ বিকেল বেলা এসে আমরা একটা আলাদা একটা আপনি ছিলাম, ধরো এটা কোনো কাজ নাই, কাম নাই, তাহলে এটা কি আমি জানবো? আর কেউ যদি বলে না উনি তো একটা কথা বলছেন একটু অন্যরকম, শুনি না একটু, এটা কি জানবো? তাহলে মনের পজিটিভনেস, নেগেটিভনেস আমি ছাড়া অন্য কেউ জানে? যে মায়ের গর্ভে আমার জন্ম, সেই মাও কি আমার মনের খবর জানে? এখানে বিষয়টা গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে মনের শক্তিতে বলিয়া দিতে হবে। সবাই আমার সাথে এই কথাটা বলো, মনের শক্তি হচ্ছে সূর্যের কিরণের মতো। সূর্যের কিরণ
এক জায়গায় কেন্দ্রীভূত থাকে, ঠিক তেমনি মনের শক্তি এক জায়গায় হলে সূর্যের কিরণের মতোই এটি চকচক করবে। আমরা একটা ছোটবেলায় দুষ্টামি করেছি, হাতে ঘড়ি দিলে ঘড়ির একটা ইয়ে দিয়ে সূর্যের আলো আসলে এমনি চোখে মারতে কেউ, আমি তো মেরেছি, মারা নাই কয়জন হাত তোলো, এই যে হাতের মধ্যে, তাহলে এটা এক জায়গায় কেন্দ্রীভূত হয়েছে না? এই জন্য মনের শক্তিটাকে আনতে হবে। যদি মনের শক্তি না আনতে পারো, এই যদি মনের শক্তিকে এক জায়গায় না আনতে পারো, তাহলে কিন্তু তোমরা কখনো বলিয়ান হয়ে উঠতে পারো না। যে কথা বলছি, মনের শক্তি কখন তোমাদের চকচক করবে, নিজেকে এভাবে ভাবো। আমার যে শরীর, আমার শরীরের দুইটা পার্ট, কম্পিউটারে কয়টা পার্ট? হার্ডওয়্যার সফটওয়্যার। হার্ডওয়্যার হলো আমার বডির মতো না, আর সফটওয়্যার হলো আমার চিন্তনের মতো। আমি যে মনে মনে বিমান উঠলাম, সফটওয়্যারটা এই সফটওয়্যারটা কি হয়, সফটওয়্যার বলা হয়েছে একটা প্রোগ্রাম, প্রোগ্রামের সমষ্টি নাকি, অনেকগুলো প্রোগ্রাম। প্রোগ্রাম তৈরি হয় কি দিয়ে? কোড দিয়ে দিয়ে। এমন এক শিক্ষা ব্যবস্থা, কষ্ট লাগে মাঝে মাঝে যে আমাদের এই বিষয়গুলো আমরা সেভাবে শিখে আসিনি। আজকে আমরা যদি ভালো মানে কোডিং পারতাম, আমরা ভালো কিছু প্রোগ্রামার হয়ে যেতে পারতাম অনেকে, ঠিক না? তাহলে এই কোড দিয়ে দিয়ে যখন প্রোগ্রাম করে, তখন সেটাকে কি বলা হয়? সেট অফ প্রোগ্রাম হলো সফটওয়্যার। কেমন? তাহলে একজন প্রোগ্রাম কি করেন? প্রোগ্রাম তৈরি করেন কি দিয়ে? কোড দিয়ে দিয়ে। সবাই বলো, আই এম দ্য প্রোগ্রামার অফ মাইসেলফ। It is me who can change myself. There is none. It is only me. Because I am the programmer of myself. আমি এই কথা বলি নিজেই, বলে না আবিষ্কার। আমি মাঝে মাঝে বসে বসে চিন্তা করি আর এগুলো বলি, ভাবতে ভাবতে এগুলো আসে। কেন বলি? আমার আমিকে আমি যদি পরিবর্তন না করতে পারি, পলাশ ভাই যত করুক, জুলফিকার ভাই যত করুক, বড় ভাইরা যত করুক, কি খুশি ঠাসাঠাসি যতই হোক, আমার কি পরিবর্তন হবে? কখনোই হবে না। আমাকে আমি কিভাবে পরিবর্তন করবো? লাইক এ প্রোগ্রামার। প্রোগ্রামার কি দিয়ে প্রোগ্রাম তৈরি করে? কোড দিয়ে দিয়ে। আমি মানুষটা তাইলে আমাকে প্রোগ্রামার বানাবো কি ভেবে? বিভিন্ন কোড দিয়ে দিয়ে। বললাম না, সেই মানুষ বহু দূরে যায় যে নিজের যত্ন নিতে পারে, যে দেয় মন সে পায় ধন। আমাদের জীবনের জন্য কিছু কোড তৈরি করতে হবে। এই কোডিং এর ক্ষেত্রে আমরা আজকে যেখানে এই প্রোগ্রামে এসেছি, আমরা মূলত একটা আলাদা স্পেসিফিক বিষয় নিয়ে কাজ করি, ভোক্তার অধিকার। ভোক্তার অধিকার লাস্ট যে তোমাদের ইয়েটা ছিল, এটা হলো প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে কিভাবে এটা ছড়ানো যায়। ওরা কয়েকটা আইডিয়া বলেছে ভালো। আজকে তাহলে একটা তোমাদের মানে বাস্তব ঘটনা বলছি। জব্বার মন্ডলকে তো অনেকে ছিল না, আব্দুল জব্বার মন্ডল ভোক্তা অধিকারে আছে, ভালো কাজ করেছে। ভোক্তা অধিদপ্তরে আমরা যখন জয়েন করি, তখন অনেকে বলেছিল ভোক্তা অধিকার এটা আবার কি, তখন চিন্ত না। অনেকে বলতে এখানে থাকা দরকার কি। আমি দেখলাম যে এখানে কাজ করার অনেক সুযোগ। তখন কি করেছি, প্রথম দিকে আমরা, তখন আমি প্রমোশন পেয়ে দিয়েছি, তখন ডিজি স্যারকে বলেছিলাম, স্যারও অ্যাপ্রুভ করেছিলেন, আমরা শুক্র শনিবার সকালবেলা গিয়ে ধরো এই হাটের জিল, গুলিস্তানের মোড়, কেমন, তারপরে ইয়েতে এই মানে ফার্ম গেটের ইয়েতে, তারপর ধানমন্ডি লেক থেকে শুরু করে সব এই জনবহুল জায়গাগুলো যেগুলোতে মানুষের হাঁটাচলা হয়, সবগুলো থেকে এগিয়ে লিফলেট বিতরণ করছে। লিফলেট এই যে এইভাবে লিফলেট দেখছি, অনেকে বলছে এমন মশায় ফালাই দিচ্ছে, হ্যাঁ, তারপরে আবার উঠে এটারে ঘষা মশা দিয়ে দিচ্ছে। এখন এটা নিয়ে অনেকে বলতো, এই এটা কি কাজ হলো নাকি, তুমি তো একজন ডিএস। হ্যাঁ, এখন কাজের ক্ষেত্রে বলেছি না মালির মতো, কাজের ক্ষেত্রে তখন আমরা কি করবি? নাথিং মোর নাকি। যখন আমরা এইভাবে দেয়া শুরু করলাম, দিতে 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 অনেকে দেখেছে বাজারে গিয়ে গিয়ে হুজুরা যেভাবে ওয়াজ নসিহত করেন, আমরা কোরআনের আয়াত বা বিভিন্ন ধর্মের কথা বলে বলে সবার সাথে বলতাম, এবং বলতে 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 এক সময় ভোক্তার অধিকার এই যে আজকে একটা পর্যায়ে আসছে, সবার মতো আমরা একটা টিম কাজ করছি, ব্যক্তি বিষয় না, ডোন্ট বি সাবজেক্টিভ। এই ভোক্তার অধিকার নিয়ে কাজ করেছি আমরা একটা টিম, যেখানে সরকারি বেসরকারি পলাশের সিসিএস আছে, তারপর ক্যাব আছে, ক্যাবের আন্দোলনের ফসল কিন্তু ভোক্তা অধিদপ্তর। তো সেখানে আছে কিন্তু তাদের, সেটার মধ্যে আবার তরুণ প্রজন্মের যে
সেখানে ইয়ে করার প্রতিনিধিত্ব করার ভাবটা একটু কম। সেখানে আমরা দেখেছি সিসিএস থাকলে তাদের একটা তরুণ সংগঠন যেমন সিআইবি থাকলে আমাদের এই আন্দোলন আরো বিস্তৃত। এখন তো আল্লাহর রহমতে তোমরা তোমাদের জন্য জোরে একটা হাততালি দাও। সিআইবি জন্য হাততালি দিবা, তোমরা অনেক কৃপণ, মানে হাত কি টানে না, হাততালি কি এভাবে দিচ্ছ? হ্যাঁ, তাহলে দেখো সিআইবি আমি কথা বলেছি রাজশাহীতে, তারপর ইয়েতে ওদের অনেক আগ্রহ, সুযোগের অপেক্ষায় ওরা অনেক কিছু করতে পারে না। আর আমি বলি কি, আমার যখন ইচ্ছা থাকে আমি হাঁটবো। আমার যে পেজ আছে সেখানে একটা লাইন লিখেছি, তোমরা পেজে ঘুরে আসতে দেখবে। আমার 100 কদম পথ চলা যদি একজন মানুষের উপকারে আসে তাহলে আমি হাঁটবো। আমি 100 কদম হাঁটি না, একজন একটা উপকার হোক আমি জানান দিই। আমার ঘরের মধ্যে যেমন আমি বলি, সবসময় বলি, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এগুলা বলি ভুক্ত অধিকার নিয়ে। তো বলতে বলতে তো একটা পর্যায়ে জানে যে আমি এটা নিয়েই মোটা, আমি আমার লেখার মধ্যে রেখি এই একজন কর্মী হিসেবে যেন থাকতে পারি ভেজালের বিরুদ্ধে, একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে। আমার অনুরোধ থাকবে, তোমরা সময় এখন কিন্তু তোমাদের যেই সময় এসেছে, এখন কেউ ছোট শিশু না, কেউ কিশোর না, সবাই তরুণ তরুণ। তোমাদের মাঝে এমন একটা অবস্থা যে পিছনটা ফেলে এসেছে, পিছনে যাওয়ার সুযোগ আছে। আমি ছোট্ট করে বললাম, ছোট্ট বাচ্চা সবাই করে নিয়ে লাগলো, মা বাবা ধরে বাজার নিয়ে গেল, চকলেট খাইতে, আমাদের যে দিতে হবে না দিতে হবে বাইরে ধরলে বাপ মা না করে কখনো কষ্ট করে কিনে দেয়। এখন তার সেই উপায় নেই, এখন তোমাদের সামনে যেতে হবে। তাহলে সামনে যাওয়ার জন্য কিভাবে নিজেকে তৈরি করতে হবে? নিজেকে মানুষ করতে হবে। মনুষ্যত্ব বড় কঠিন। দেখো সক্রেটিস বলেছে নো থাইসেলফ, আমার মনে হয় সবাই এটা জানো না। নো থাইসেলফের অর্থ হলো নিজেকে জানো। আমি একটা গান ছোট্ট করে 2 লাইন গাই, এটা কে কে জানো হাত তুলবা, বলা দরকার নেই। একদিন আপনারে, ও সুর বললে তো সবাই পারবা, কথা বললে পারতাম, যাক এখন পেরে যাবো। একদিন আপনারে চিনতে পারলে রে যাবে হচ্ছে না রে। কার গান? লাল। একদিন আপনারে চিনতে পারলে রে, আছে না, যাবে অচেনা অচেনা। আমি নিজেকে যদি না চিনি আমি আরেকজনকে কিভাবে চিনবো? সুযোগ আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে, জানার মাঝে অজানারে করিয়ে শোনা। আজকে তোমাদের এখানে অনেকেই আছে, কিন্তু একজনের দেখবে কেউ না কেন একজনের ঘরে একটা সিরিয়াস প্রবলেম আছে, আমরা জানি না। আমরা এই কাছের মানুষজনকে আমরা কিন্তু জানতে চাইবো। অচেনার মাঝে দেখবা, জানার মাঝে অচেনারে করিয়ে শোনা, অজানারে। এই অজানা অনেক বিষয় থাকে, সন্ধান করি। শুধু এমনি এমনি শেষ করব না। আমি একটা ট্রেনিং করবো শনিবার থেকে 14 সপ্তাহে, ওয়ার্ল্ড ব্যাংকের একটা ট্রেনিং, যেটা বইটা হবে 14 সপ্তাহ, প্রত্যেক শনিবারে যাওয়া 3-4 ঘন্টা করে ক্লাস। এই বয়সে কেমন না? আজারে ট্রেনিং করে লাভ আছে বলো? তারপরে করি, কারণ পড়তে হবে। পড়ার বাইরে কিছু নেই। যেটা বলেছি প্রথমে, যে 2 হাতে মনে আছে তো, শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা জানা জ্ঞান প্রজ্ঞা। নিজেকে অ্যাটলিস্ট জ্ঞানের পর্যায়ে আনতে হলে আমাদের প্রচুর পড়তে হবে। সেই কারণে আমি তোমাদের বলবো, তোমরা যে উদ্যোগগুলো নিচ্ছ, এই উদ্যোগগুলো অবশ্যই একটা মহৎ উদ্যোগ। তোমরা এখানে এসেছো, ভাড়াটা কি নিজে দিয়েছ নাকি আকাশ থেকে ভাড়াটা পড়েছে? আজকে যেখানে আছে গাড়ি ভাড়া, রিক্সা ভাড়া, হ্যাঁ এই তো না, নাও না, নিজেই তো দিচ্ছ বাবা থেকে। তাহলে এই যে ভাড়াটা দিয়ে আসছো, অবশ্যই কেউ তোমার ভাড়াটা দেয় নাই। এটাই হলো তোমার বড় সার্থকতা, এটাই হলো তোমার ভিতরে আগ্রহ। আমাদের মূল কাজটা কি জানো? ক্ষুধা তৈরি করা। ক্ষুধা কি? এখন তুমি ভাববা কি ব্যাপার, আপনি ক্ষুধা তৈরি করে দিবেন, তাহলে খাবার দিব। ক্ষুধা মানে আগ্রহ সৃষ্টি করা। একটা চিন্তা করো তো, একটা বাচ্চা ছেলে যদি ক্ষুধা লাগে, কোথাও কিছু না পায়, ঘরে এই যে বক্সের মধ্যে বিস্কুট টিস্কুট খুলে খেয়ে ফেলে না? বাবা যদি বাড়িতে না থাকে, খায় নাকি? খায় না। তাহলে আমাদের মূল কাজ কি হবে? সবার ক্ষুধা তৈরি করতে হবে। ওই পাবলিককে এমন একটা ক্ষুধা তৈরি করতে হবে, তুমি বাঁচো, তার বাঁচার ক্ষুধা তৈরি করতে হবে। তুমি ভেজাল মুক্ত হও, এই ভেজাল মুক্ত হওয়ার ক্ষুধা তৈরি করতে হবে। মনে থাকবে, এই ভেজাল মুক্ত করার যুদ্ধ কিন্তু খুব সহজ না, এই যুদ্ধ অনেক কঠিন। আমি এখানে দাঁড়িয়ে বলি, ভেজাল তো এক জায়গায় ভেজাল না। ধরো আমি যখন এসিলেন্ট ছিলাম, তখন ভূমিদস্যুদের বিরুদ্ধে লেগেছে, মানে আমরা সরকারি জায়গায় উদ্ধার করেছিলাম। তখন একটা মাইক্রোবাস, আমি মোটরসাইকেলে ছিলাম, চাপা দিয়ে আমার বাম হাত আলগাই হয়ে গেছে। এখন আমি বসে আছি,
চলতে পারছি না আমাদের চলিত কি তোমাদের কি ভাঙাচোরা মাঠঘাট মনে হচ্ছে আমাকে মরিটিন গাড়ি ছিল আগের বেলা ছিল মরিটিন এইভাবে নিয়ে একটা ইয়ে করে দিত ফটফট করে ধোয়া মারতো আস্তে আস্তে ঠক ঠক করে দিত তোমরা এখন যে বাংলাদেশে আছো বাংলাদেশ ধরো আগে আমরা অনেক কষ্টে না আমরা ছোটবেলায় যখন পড়তাম অনেকে পায়ে হেঁটে তোমরা তথ্য সৌভাগ্যবান এর পিছনে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা তাদের অবদান অনেক বেশি একটা বিষয় খেয়াল করো আমরা এখানে যারা আছি তারা কিন্তু আমরা বাংলাদেশের 10% সুবিধা ভোগী মানুষের মধ্যে বাকি 90% অত্যন্ত কষ্টে তোমরা যে ইউনিভার্সিটিতে পড়ো এই তো বেশিরভাগই পাবলিক ইউনিভার্সিটি তোমরা যে 15 টাকা বেতন দিয়ে পড়ো তোমরা একবার চিন্তা করতে পারো তোমার পিছনে কত টাকা খরচ যায় সরকার কত টাকা ব্যয় করে একজন ছাত্রছাত্রীর পিছনে 15 থেকে 20,000 টাকা কোথেকে আসে কে দেয় জেন্টলম্যান এগ্রিমেন্ট আমি কিছু বিষয় একদম রোবটিক 1-2-3 বলার পরে কথা বললে আমি অত কথা এত বলবো না তাহলে যেটা বলছিলাম খালি টাকা আসে কোথায় একজন রিক্সা আমরা মামা ডাকি না রিক্সা ড্রাইভার যখন গরমকালে বসে একটা কেক নেয় পানি খায় ধরো যে কোনো একটা কোম্পানির কেক প্যাকেটের কেক যখন সে এটা খায় এটার মধ্যে ভ্যাট যোগ করা আছে না আমার দেশের একজন রিক্সা ড্রাইভার একজন গার্মেন্টসের কর্মী কৃষক শ্রমিক মেহনতি জনতার ঘামের টাকা দিয়ে আমি তুমি এই আমরা যারা এখন ভদ্রলোক খুঁজছি দাবি করি আমাদের পড়ালেখা তোমরা কিন্তু এই বিষয়টা সব সময় মাথায় রাখবে আর সব সময় নিজেকে এটা ভাবনা উন্নত ভাবনার দিকে নিয়ে যাবে এই স্লোগানটা আমি বলি বলতো উন্নত ভাবনা সুন্দর আগামী আজকের তরুণরাই হবে আগামী অনেক আশা ছিল অনেক আকাঙ্ক্ষা ছিল আমরা এই পর্যায়ে খুব ভালো একটা কিছু করব আমরা যতটুকু ভাবি অনেক সময় তা পাই না কিন্তু কাজ তো করে যেতে হবে নাকি কি জন্য কাজ করে যাবা দেখো খরগোশ আর কচ্ছপের গল্পটা জানো প্রথম দৌড়ে কে জিতেছিল প্রথম দৌড়ে কচ্ছপ জিতেছিল খরগোশ ভাবছে আরে ও তো ইয়ে দিছে নাক দেখে সরিষার তেল দিয়ে এক ঘুম থেকে দেখে কচ্ছপ পচে দ্বিতীয় দৌড়ে যখন আবার খরগোশের মন খারাপ যখন কচ্ছপ রাজি হলো কেমন তখন খরগোশ কি হলো জয় হলো এখন তখন কচ্ছপের মন খুব খারাপ এরপর খারাপ হতে হতে কচ্ছপ কেমন জানিয়ে গেছে খরগোশের মায়া লাগছে বলছে ভাই কি হয়েছে বলতো দ্বিতীয় দৌড় যেটা হলো কি হলো বলতো বলছে আমরা আরেকটা দৌড় দিয়েছি অন্য রুটে এই যে কচ্ছপ আসলে বুদ্ধি করলো আপনার বুদ্ধি একটা রুট ঠিক করে দিল খরগোশ এই যে দেখো কখনো না জেনে কোথাও যাবে না কেন তখন খরগোশ রাজি হলো দৌড় দিবে দৌড় দেওয়া শুরু করলো সামনে গিয়ে খরগোশ দেখে যে নদী বসা কচ্ছপ যাই আসতে নিয়ে নদী পার হয়ে গেল তাহলে না জেনে কোনো কাজে নামা যাবে না বুঝে চলা যাবে যাবে এরপর খরগোশের যে এমন মন খারাপ হলো আহার এটা বেমানি করলো হয়েছে এবার খরগোশ তো যা যায় তার মৃত্যুর অবস্থা তখন কচ্ছপের খুব মায়া লাগলো বলছে ভাই আসো আমরা একটা কাজ করি আমরা ওই জায়গা দিয়ে আবার দৌড় দিই খরগোশ বললো তুমি ফাইজলামি করো আমার সাথে তখন বলছে না আমরা এবার দৌড় দিবে একটা শর্ত তুমি যদি শর্ত বলো মানো তাহলে তখন বললো যে কি বলছে তুমি ওই যে নদীর পার পর্যন্ত তোমার পিঠে আমাকে করতে নিয়ে যাও তখন খরগোশ এক দৌড়ে চলে গেল নদীর পাড়ে এবারে খরগোশ বলো আয় হায় আবার তো নদী আমি যাবো কি করে তখন কচ্ছপ বলে এবার খরগোশ ভাই তুমি আমার পিঠে উঠো তখন কচ্ছপ খরগোশের পিঠে উঠে উঠে নদী পার হয়ে গেল এটা হাততালি দিবে না কেন বলি খরগোশ আর কচ্ছপের জন্য হাততালি এইটা হলো ইনোভেশন এই যে নতুন ভাবে ভাবনা করে দুইজন একসাথে এক তালে এগিয়ে যাওয়া এইটা হলো উন্নত চিন্তা মনে থাকবে আমি আজকে আর সময় বেশি নেব না পরে অন্যদিন আরো অনেক কথা বলবো তোমাদের সাথে 1.5 থেকে 2 ঘন্টা একদিন কথা বলবো তোমরা রেডি থাকো আজকে এখানে সফট স্কিল দেখেছি না সফট স্কিল কোর্সে আমি তোমাদের দেব আর তোমরা একটা কাজ করবা এগুলো অ্যাডভার্টাইজমেন্ট যখন আসবে কোর্সগুলো খুবই ভালো এই কোর্সগুলো করলে সেখান থেকে তারাই কিন্তু ব্যবস্থা করবে যাতে চাকরি বাজারে তোমরা একটা অবস্থান করে নিতে পারো আরেকটা জিনিস বলি আমার এখানে স্টার্টআপ আছে তোমরা কোনো আইডিয়া যদি থাকো সায়েন্সের কেউ হও বা কারো যদি ব্যবসা থাকে ফেসবুকে ব্যবসা করো সেরকম এটাকে আইডি ইউজ করে আরো কিভাবে বড় করতে পারো সেইভাবে তোমরা
কাজ করবে। আমি একটা টিমকে দিয়েছি বাজারে ইয়ে কিভাবে ধরতে পারবো আমরা, মানে ভেজাল প্রোডাক্ট গুলা, সেই জন্য একটা অ্যাপস তৈরি করা। দুইজনে কিন্তু মেয়েরা কিন্তু এগিয়ে যাচ্ছে এখন, দুইজনে কিন্তু মেয়ে, এবং আমার মনে হয় ওরা অত্যন্ত মেধাবী। তারা কিন্তু বলেছে স্যার কি করতে হবে, আমরা শুরু করি, আপনি শুরু সাপোর্ট দিবেন। আমি বলেছি যদি টাকা পয়সা লাগে, আমি না পারলে আমরা খুঁজে খুঁজে তোমাদের সাপোর্ট দিব, তোমরা কাজটুকু করা শুরু করো। স্বপ্নের কথা হবে। আমরা সবাই শুধু স্বপ্ন দেখি, দেখো কত স্বপ্ন ছোট্টবেলা। আচ্ছা আমি 30 সেকেন্ড বলো, আমি একটা কথা বলি, সবাই 30 সেকেন্ড ভাবো তো, জীবনে প্রথম কি জন্য কেউ সরব পেয়েছো বা মুসকি মুসকি এসেছো বা কান গরম হয়ে গেছো? 30 সেকেন্ড ভাবো। না এটা আচ্ছা আমি এবার আমি বলি, তোমরা সবাই শোনো। হ্যাঁ, আমি কারোর কাছে জানতে চাইবো না। এই যে আমাদের মনের চিন্তনটা, মন আমাদের কোথায় নিয়ে গেছে ছোট্টবেলায়। এই যে ধরো আমার মামনি বলো যে বাবা জানো এরকম দেখেছি, একটি ক্রাশ খেয়ে ফেলছি আমি, এবং যে আলহামদুলিল্লাহ এটা 1K হলে তখন আমাকে বলবো, বলে যে কবে যে পার হয়ে গেছে। খেয়াল করো, এরকম অনেক কিছু হয় না আমাদের, আমাদের জীবনে এরকম অনেক কিছু হয়। আমাদের চিন্তা ভাবনা, যা আমাদের এই বিষয়গুলোকে আমরা যদি সযত্নে, ওই যে বলেছি না ভালোর জন্য সূর্যের কিরণের মতো মনের শক্তিকে জাগাই, তখন আমাদের পাশে যে বাধা বিপত্তি সবগুলো পার হয়ে যাবে। কার্ল মার্ক্সের তার দিয়ে বলতে পারি, শোনো, একটা হলো থিসিস, একটা হলো অ্যান্টিথিসিস। এই দুইটা যখন সংঘর্ষ, এখান থেকে যেটা বের হয়েছে সেটা হলো সিনথেসিস। প্রত্যেকটা মত আসে, তার বিরুদ্ধে মত আসবে, নতুন করে গড়ে উঠবে। বক্তার অধিকার নিয়ে আমরা আমাদের যে আইডিয়া বলবো, অন্যরা অন্যটা বলবে, একটা নতুন কিছু বের হবে। আমার অনুরোধ থাকবে তোমরা সবাই যার যার প্রতিষ্ঠানে করো, এবং তোমরা, আমি কিন্তু এইসব ক্ষেত্রে প্রচুর সময় দিই, এবং তোমরা যদি তোমাদের ইউনিভার্সিটিতে পড়াস তো আমি বলি যে নিজেরা যদি কোনো প্রোগ্রাম আয়োজন করো সেখানেও আমি যাবো। আর বড় কোনো প্রোগ্রাম হলে আমি নিজে ব্যক্তিগতভাবে যতটুকু পারি, জুলফিকের আছে, ব্যবসায়ী বাইরে আছে, বন্ধু বান্ধব, তোমাদের অন্তত ঢেলেও এই রকম কর্মসূচি করে সেখানে সাপোর্ট দেওয়া যাবে। পলাশের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো। এখন একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব। তো তোমাদের ভালো লাগছে নাকি তোমার? আমি যদি বলি আমাকে আমি 90 নিচে পেলে আর কোনোদিন বক্তব্য রাখবো না বলেছি। আমি বলি যে আমাকে 100তে 90 দিতে পারবো নাকি? দিতে পারবো তুমি? তাহলে আমি আবার বক্তব্য যেদিন 90 নিচে পাবো এরপর থেকে আর স্পিচ দিব না, ঠিক করেছি? তাহলে আমার সাথে হাতটা এরকম করো। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, করব, করবই।